আপাতত একটা ভ্রম বা মুগ্ধতা থেকে বলার কথা, কারোর মতো হওয়ার দরকার নেই। আমার সবচেয়ে প্রিয় যে মানুষ ধরেন ডেভিড অ্যাটনবরো, আমি কি পুরোপুরি তার জীবনটা চাই? আমরা কেউই চাই না। হ্যাঁ, তার মানে আপনার কথার মাধ্যমে বুঝতে পারলাম, আমাকেও অনেকে বলে যে তারা আমার কিছু, কিছু জিনিস তাদের ভালো লাগে, তারা করতে চায়। তার মধ্যে ভ্রমণ অন্যতম। মুশকিল হচ্ছে কি সেজল ভাই, পৃথিবীতে শর্টকাট বলে কিছু নেই। কিছুই নেই। এই যে আমি অ্যান্টার্কটিকা গেলাম, আমি কি চাইলাম আর চলে গেলাম? অথবা আমি চেয়েছি ১ বছরের মধ্যে গেলাম? এটার পিছনে তো আমার সেই ২০০৭ থেকে ২০২৪ প্রায় ২০ বছরের একটা শ্রম গেল। এই শ্রমটার পিছনে আমি নিজেকে তৈরি করলাম, মানসিকভাবে সবার আগে তৈরি করলাম। যে বিপুল পরিমাণ অর্থ খরচ হলো আমার আপত্তি নেই। অর্থ থাকাটাই বড় কথা নয় কিন্তু। অর্থ খরচ করার মানসিকতা থাকতে হবে ভ্রমণের জন্য। এবং এইটা তৈরি করা সহজ নয়। এটার পিছনে আপনার একটা লম্বা যাত্রা থাকতে হবে। তারপরে নিজেকে মানসিকভাবে, শারীরিকভাবে ফিট রাখার চেষ্টা, সারা পৃথিবীব্যাপী কমিউনিকেশন এবং অর্থ জোগাড়ের চেষ্টা। তো এটার কিন্তু কোনো শর্টকাট নেই। আমার যে বন্ধুরা বলে তাদেরকে আমি বলি যে, "আমি বুঝছি আমার জীবনটা আপনাদের কাছে খুব অ্যাট্রাকটিভ লাগছে। আপনি দেখছেন আমি একই বছরে অস্ট্রেলিয়া যাচ্ছি, একই সঙ্গে অ্যালাস্কাতেও যাচ্ছি, আবার পরে পাপুয়াতেও গেলাম। কিন্তু আপনারা যেটা খেয়াল করছেন না, এই বছরটায় আসতে হলে এর পিছনে আমার ২০ বছর আছে। এর পিছনে আমার টানা ১০ বছর তিলে, তিলে অর্থ জমানো আছে। অনেক সামাজিক গঞ্জনা, অবহেলা আমার উপেক্ষা করতে হয়েছে এবং এখনো করতে হবে। সব অন্যান্য সম্পর্ক, পরিবার অনেক কিছু উপেক্ষা করে তারপরেই কিন্তু আমার এই পথ চলা। কাজেই আপনাকে আমার মতো হওয়ার দরকার নেই, কারোই দরকার নেই। কিন্তু ভ্রমণ করতে চাইলে আমাকে বলতেই হবে যে এটা একটা যাত্রা। আমাদের প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এবং এই প্রস্তুতটা আসলেই হতে পারে বাড়ির পাশের জায়গাটা থেকে। একই শহর বা পাশের জেলা শহর বা পাশের নদী, এই ভ্রমণটা থেকে শুরু করে। আপনাকে চট করে আজকে অ্যান্টার্কটিকা নিয়ে গেলে হয়তো আপনি অ্যান্টার্কটিকা অত উপভোগও করবেন না। একটা হামব্যাক তিমির হয়তো আপনার কাছে একটা তিমি দেখলাম। কিন্তু যখন আপনি এটা নিয়ে আরো জানবেন, এইজন্যেই ভ্রমণে কিছুটা নলেজ খুব দরকার। যেটার জন্য আবার কি? আপনাকে প্রিপেয়ার করতে হবে। মানে আমাদের নিজেদের যে যাত্রা, এটার কোনো বিকল্প নেই। আমাদের নিজেদেরকে গড়ে তুলতেই হবে। জীবনে আপনি সবকিছু করতে পারবেন না। কেউই পারবে না। সবচেয়ে যে আমাদের ভাষায় যে সফলতম লেখক বা বিজ্ঞানী বা সফলতম মানুষ, তাদেরও বিশাল, বিশাল সব অপূর্ণতা থাকবে। আমাদের সবারই থাকবে। কিন্তু ওই অপূর্ণতার তুলনায় যে প্রাপ্তি, সেটা তো অনেক বেশি। বর্ণাঢ্য জীবন না হলেও প্রাপ্তি বেশি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি যে বাড়িতে ছিলাম, ওখানে দেখি একটা কাঠগোলাপের গাছে একটা পুরুষ দোয়েল পাখি এসে বসলো। চকচকে কালো, কারণ তখনও কুয়াশা পড়েছে, তার সে ভিজে আছে, নিচে সাদা ডানা। ওটাকে দেখে আমার মনে পড়লো জীবনানন্দের সেই কবিতাটা, কতদিন দেখিনি হা ভোরের দোয়েল পাখি। সাথে সাথে আমার মনে হলো যে আমার দিনটা তো পুরো সাকসেস হয়ে গেল। এই যে আমি ডানে তাকিয়ে একটা দোয়েল পাখি দেখলাম। পৃথিবীর কয়জন মানুষ ঘুম ভাঙার পর একটা দোয়েল পাখি দেখতে পারে? না, কোনো মানুষ না দেখলেও আমার সমস্যা নেই, কিন্তু আমি আমার কথা বলছি। আমি জীবনের কয়টা দিন ঘুম ভাঙার পরে এরকম একটা চকচকে কুয়াশা ভেজে দোয়েল দেখেছি বা আজকের মতো কুয়াশা দেখেছি? আমি মনে করি আমাদের জীবনে সবার, আমরা বুঝি না তাই জীবনটা আমরা একদম গ্র্যান্টেড অধিকার হিসেবে ভেবে নিই, তো সেটা না নিয়ে জীবনটাকে যদি আমরা একটা বোনাস হিসেবে নিই, আমি দেখব যে আমাদের প্রত্যেকের জীবনে পূর্ণতা, যতই দুঃখ কষ্ট থাকুক, পূর্ণতা অনেক বেশি। কাজেই অপূর্ণতা থাকবে জীবনে। কত কাজ করা হলো না, কত জিনিস দেখা। অনেকেই যেমন আমাকে বলে, ভাই পৃথিবী দেখলেন? না, মোটেও দেখিনি। পৃথিবী কি দেখা যায়? এত বড়, হ্যাঁ দেশ গোনা যায়, আমি এত দেশে গেছি, তাতে কি? সারা পৃথিবীর কেউই দেখতে পারবে না সারা জীবন দিয়েও। কিন্তু তারপরও আমরা যে দেখছি, আমরা যে কদিন আগে আহ, ভরা পূর্ণিমায় পদ্মা নদীর জলে যে চিকচিকে চন্দ্রকিরণ দেখলাম, জীবন তো এখানেই হয়ে গেল। কাজেই আমাদের সবারই, আমরা যে যতই দুঃখের মধ্যে থাকি, একটু তলিয়ে চিন্তা করলে দেখব জীবনে প্রাপ্তি অনেক বেশি। বন্ধুত্ব কোনো সময় প্ল্যান করে হয় না, এটা আপনি থেকে হয়ে যায়। আমি এটা খুব মনে করি আমার সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে থাকা বন্ধুত্বের অভিজ্ঞতার পরেও, যে আপনি প্ল্যান করলেন আমি সেজুল ভাইয়ের বন্ধু হব। হ্যাঁ, প্ল্যান করে সেজুল ভাইয়ের আমি সাথী হতে পারি। সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, আমরা এক ধরনের সিনেমা পছন্দ করি কিনা, একটা কবিতা পছন্দ করি কিনা, এটা নিয়ে আমরা ভালো সময় কাটাতে পারি। কিন্তু বন্ধুত্ব কিন্তু অন্য জিনিস এবং এটা আসলে হয়ে যায়। তবে হ্যাঁ, এটার জন্য আমাদের এফোর্ট দিতে হয়, আমাদেরকে গড়ে তুলতে হয় এবং
পৃথিবীতে সেই মানুষটাই তো আমার মনে হয় সবচেয়ে রিচ, যার বন্ধু আছে। হ্যাঁ, খাঁটি বন্ধুর সংখ্যা পৃথিবীতে কোনো সময় জীবনে খুব বেশি হবে না, কিন্তু এই যে আপনার বন্ধু আছে, আপনার কথা শোনার মতো একজন মানুষ আছে, যাকে আপনি খুব সাফল্যের সংবাদও দিতে পারেন, খুব দুঃখের সংবাদও দিতে পারেন, যখন আপনি ভেঙে চুরচুর হয়ে যাচ্ছেন, ইউ নিড এ শোল্ডার। আপনি আপনার যে কোনো একজন বন্ধুকে আছে আপনার জীবনে, তো বন্ধু বন্ধু জীবনে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, আমাকে যেমন অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এই দেশে গেলেন, দেখলাম ওইখানকার আপনার একজন বন্ধু হলো যে আপনাকে বাড়িতে নিয়ে যেয়ে খাওয়ালো, বা এই যে আর্জেন্টিনা আপনার বন্ধু আপনার জন্য বাজার করে রাখছে, বা আপনার এই আমেরিকার বন্ধু জীবনে দেখেন না, সে আপনার জন্য 20 কেজি বই নিয়ে আসলো, এটা কি করে? এইটার প্রথম কথাটা হচ্ছে, যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আপনার প্রশ্নটার মধ্যে একটা সমস্যা আছে। আপনার প্রশ্নের মধ্যে সমস্যাটা হচ্ছে, আপনি ভেবেই নিচ্ছেন এই মানুষের কাছে এই স্বার্থ উদ্ধার করার জন্য আমি বন্ধুত্ব করেছি। হ্যাঁ, এইভাবে বন্ধুত্ব হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবীর কোনো মানুষই অত বোকা নয়। আপনি কিন্তু আমাকে 5 মিনিটে বুঝে যাবেন যে আমি আপনার সঙ্গে কেন কি কারণে মিশছি, কোন ধান্দা আছে আমার, অথবা কোন স্বার্থ আছে, কোন কোয়ালিটি টাইমের ব্যাপার আছে। আপনি পৃথিবীর যে দেশের মানুষই হন, তো আমার যেটা সিম্পল ব্যাপার থাকে, ওই মানুষটার সাথে যখন আমার পরিচয় হয়, বিশেষ করে ভ্রমণে গেলে, ইউথ হোস্টেলে থাকলে প্রচুর ছেলে মেয়ের সাথে পরিচয় হয়, কথা বলা শুরু হয়, তারাও অল্প সময়ে বুঝে যায় যে আমি কি মানুষ এবং আমি তাদের কাছে কি আশা করছি, এবং আমিও বুঝে যাই তারা আমার কাছে কি আশা করছে। তো তখন দেখা গেল রুচি মিল হয়ে গেল, পছন্দ অপছন্দ মিলে গেল কিছু ক্ষেত্রে, দেন উই বিকাম ফ্রেন্ডস। আপনি তো চট করে একটা মানুষের জীবনের বন্ধু হয়ে যাবেন না। তারপরেও হয়, আমার মেক্সিকান ভাই যে ইসায়াস সেরনা, যার সাথে আমার অ্যাথেন্সের একটা কফি শপে পরিচয় হলো, 3 মিনিটে আমরা বুঝে গেলাম আমাদের এতই মিল, উই উড বি ব্রাদার্স, এবং আমাদের বন্ধুত্ব একযুগ হয়ে গেছে। কিন্তু এই বন্ধুত্ব একদম প্ল্যান করে আগানো, আমার মনে হয় এটা হয় না, এবং এটাতে এফোর্ট না দিয়ে আমাদের যেটা করা উচিত, মানুষের কাছে একটু নিজেকে তুলে ধরা এবং স্বার্থপর না হওয়া। সেলফিশ মানুষ কোনো সময় ভালো বন্ধু হতে পারে না। আপনার সাথে শতজনের যোগাযোগ থাকতে পারে, কিন্তু সেটা আপনার স্বার্থের জন্য। আপনি দেখবেন আপনার ওই ফাঁকা মোমেন্টে, আপনার যতই সাফল্যমণ্ডিত অসম্ভব ধনী মানুষ হন, আপনি সবাইকে ব্যবহার করেছেন, ওই জন্য আপনার কোনো বন্ধু নেই। কাজেই বন্ধুত্ব পেতে হলে এই স্বার্থপরতাকে আপনার দূরে রাখতেই হবে। প্রত্যেক পাঠকই পাঠক, ভালো পাঠক, কিন্তু আমার কাছে মানে একদম আমার যদি ব্যক্তিগত বলি, আমার ব্যক্তিগত হচ্ছে ওটা আমার পড়ে আমাকে মুভড হতে হবে, ভালো লাগতে হবে। পড়তে পড়তে আমার মনে হতে হবে আরে দারুণ, তো আমার ভালো লাগছে। এটা যে খুব মহান ক্লাসিক্যাল সাহিত্য হতে হবে, বা একদম কন্টেম্পোরারি ফ্রান্স কাফকার মতোই লেখা হতে হবে, এমন বিষয়টা না। মানে আমার হিসাবটা খুব সিম্পল, আমি খুব সিম্পল মানুষ। আমার চিন্তা হচ্ছে এইটা পড়ে এটা যেন আমার হৃদয়ে একটা দোলা দেয়। কাজে আপনি যদি বলেন ভালো পাঠক, কে ভালো পাঠক, এটার কোনো সংজ্ঞা সম্ভবত পৃথিবীতে নেই, এবং এটা বলা যায় না, কারণ পৃথিবীতে কোটি ধরনের বই আছে, সব বই সবার ভালো লাগবে না। কিন্তু কিছু কিছু বই, কিছু কিছু কথা, কিছু কিছু লাইন 1000 বছর ধরে চলে আসছে। এখনও আমরা মন্ত্রমুগ্ধের মতো মহাভারত পড়ি, আমরা 100 বছর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ পড়ছি, জীবনানন্দ পড়ছি, কিন্তু এগুলোও যে আবার সবার পড়েই ভালো লাগবে তা না। আবার একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, পাঠকেরও তো একটা যাত্রা আছে। আপনি একসময় বনফুলের ছোট গল্প পড়ে হয়তো আপনার ভালো লাগেনি, এখন খুবই লাগছে। যত দিন যাচ্ছে অনেকেরই রবীন্দ্রসঙ্গীত আরও বেশি ভালো লাগছে, সে আরও উপলব্ধি করছে। এই ব্যাপারটা আছে না? কাজেই যারা বই পড়তে পছন্দ করেন, আমার কাছে সকলেই ভালো পাঠক। পাঠকের যোগ্যতা কি, এটার কোনো উত্তর নেই। সিনেমা তো আমাদের জীবনেরই বা চিন্তারই প্রতিফলন। তো এখন সব সিনেমা দেখা সম্ভব না, সব বই পড়াও যেমন সম্ভব না। তাই এখন যেটা হয়, একটু আমরা বেছে বেছে দেখা হয়। কিন্তু হ্যাঁ, সিনেমার তো খুব দারুণ একটা এফেক্ট আছে আমাদের, ইভেন সামাজিকভাবে। একটা ক্লাসিক্যাল সিনেমা দেখেন, আমার মা মাঝে মাঝে সোফিয়া লরেনের সানফ্লাওয়ারের কথা বলেন, যে সানফ্লাওয়ার তার কাছে শুনে আমি পরে যে দেখেছি, এবং আমরা এখনও উদ্বেলিত করে ওই সিনেমার কিছু অংশ, বা কিছু সিনেমা, সেটা চার্লি চ্যাপলিন বলেন, এমনকি খুব বিনোদনমূলক সিনেমা বলেন। কদিন আগে আমি একটা মালায়ালাম সিনেমা দেখলাম, ফ্যামিলি নামে। একটা পরিবার দক্ষিণ ভারত থেকে বেনারস যাবে তাদের দাদুকে নিয়ে, এইটা নিয়ে যে গল্পগুলো। তবে আমার কাছে সিনেমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় একদম ঝাঁ চকচকে ক্যামেরা সেট, এগুলোর চেয়েও গল্প। গল্প কেমন আছে, আব্বাস কিয়ারোস্তামি কি করছেন, আমাদের সত্যজিৎ রায় আহ, আহ, সে যে সংলাপ বলাচ্ছে তার ক্যারেক্টারের মুখ দিয়ে, আমার মতন ডানে বামে মানুষ, বা আখিরো কুরোসাওয়ার দ্য রেড বিয়ার্ড, লাল দাড়ি,
এই সিনেমাটা দেখে আমি জাস্ট ভাবলাম, বা দেড়শো উজালা, যে 50 বছর আগে এই সিনেমা বানায় গেছে সাদা কালোতে, দ্য রেড বিয়ার্ড, এর ধারে কাছে কিছু হলিউড তো দূরে থাক, আমরা কেউ বানাতে পারছি না। কেন পারছি না? সাদা কালোর সিনেমার এই যে আলো ছায়ার খেলা এবং এই ডায়ালগ তোশিরো মিফুনের, আমরা কেন পারছি না? তো এই ক্ষেত্রে আমার একটা বদভ্যাস হয়েছে বলবো আমি, কিছু সিনেমা বেছে বেছে আবার দেখি, মানে একেবারে নতুন সব দেখার চেয়ে আবার দেখলাম। এটা হচ্ছে সিনেমা মানুষকে, আমি খুব পজিটিভ মানুষ, আমি পজিটিভ সিনেমা পছন্দ করি। এটা অনেকেই বলে না, অনেক সিনেমা একটু প্রোপাগান্ডিক ইত্যাদি, কিন্তু যেগুলো সিনেমা মানুষকে জীবনের জয়গান গাইতে শেখায় সেটা আমার ভালো লাগে। ভ্রমণে ব্যাগ গোছানো কিন্তু একটা আর্ট, এবং এটার কোনো শর্টকাট ওয়ে না, এটা আপনাকে ভ্রমণ করেই শিখতে হবে। আমরাও এখন, মানে আমি বলবো আমার ছোট্ট অভিজ্ঞতায়, যে এখন আমি মোটামুটি কোথাও যাওয়ার আগে এই যে ডিপেন্ড তো করছে আমি কোথায় যাচ্ছি, আবহাওয়া কীরকম, এবং আমার কি কি চাহিদা আছে, আমি কি পাহাড়ে উঠবো না সমুদ্র সৈকতে থাকবো তার উপরে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই যেটা করি প্রিকশন হিসেবে, যেরকম কাপড় চোপড় লাগবে সেটা অনেক বেশি পরিমাণে নিয়ে নিই, বিশেষ করে প্রথম দিকে। তা আমার মনে হয় আমাদের সবচেয়ে ভালো হয় আমরা নিলাম এবং ওই অভিজ্ঞতা থেকে শিখলাম যে পরের বার তো এইটা বেশি লাগবে না, প্যান্ট একটা কম নিলেও হয়, কিন্তু গেঞ্জি একটা বেশি লাগবে কারণ রাতে ঘুমানোর সুবিধা, গামছা লাগবে। এইভাবে আমার মনে হয় এটা ভ্রমণের সাথে সাথে যে যেখানে যাচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে। তবে আবারও বলি, প্যাকিং কিন্তু একটা আর্ট, এটা আপনাকে টাইম দিয়ে শিখতে হবে। এবং আপনি যত ভালো, যত সুস্বাস্থ্যেরই অধিকারী হন, ভ্রমণে গেলে কিছু বেসিক মেডিসিন, যেমন ধরেন আপনার স্যালাইন, যেমন আপনার যদি হাত কেটে যায় ডেটল বা এই ধরনের জিনিস, অনেকের যেমন পেট খারাপ হতে পারে সেই ধরনের ঔষধ, চোখে দেওয়া ড্রপ, এগুলো কিন্তু সাথে প্রত্যেকের রাখতে হবে। আমরা প্রত্যেকটা ট্রিপে রাখি, এবং এবারও অ্যান্টার্কটিকা ট্রিপে আমাদের একটা ওষুধও লাগেনি, তাতে কি 3 মাস পর আমি সব ফেরত নিয়ে এসেছি, এবং আর কিছুদিন পর ওগুলো যদি এক্সপায়ার্ড হয়ে যায়, হয় আমরা কোথাও আগে দিয়ে দিব এক্সপায়ার্ড হওয়ার আগে, অথবা আবার নতুন করে কিনবো। কিন্তু আমি বলতে চাচ্ছি, অনেকেই বলেন যে হ্যাঁ আমার কোনো সমস্যা হয় না পথে, হয়তো হয় না, যদি একবার হয়। কাজেই ওই ভ্রমণে দেখা গেল আপনার রাত 2টোর সময় বমি পাচ্ছে, অথবা পেটে সমস্যা হয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা হলো, তখন মেডিসিনটা আপনি কোথায় পাবেন? এই জন্য ভ্রমণের আগেই একটা ছোট্ট প্যাক করে রাখবেন, এবং এটা যখন এই ভ্রমণে ব্যবহার হলো না রেখে দিবেন, পরের ভ্রমণে আবার নিয়ে নেবেন, ব্যাগ খোলারই দরকার নেই। কিন্তু এই ওষুধ এবং একই সাথে কাপড় চোপড়, দিজ আর অল আর্ট, যে আপনি কি করে নিজের জন্য প্রস্তুত করে রাখবেন। জীবনের যে মানে নেই, এটা বুঝলেই তো হয় যে জীবনের আপনি কোনো মহান দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেন নাই, আপনাকে ছাড়াও পৃথিবী চলছিল, আপনাকে ছাড়াও পৃথিবী চলবে। আমরা কোথাকার কে? পৃথিবী কোথাকার কি? একটা ছোট্ট গ্রহ, একটা মাঝারি নক্ষত্র, কোটি নক্ষত্রের একটা একটা মিল্কি ওয়েতে। এই মিল্কি ওয়ে আমাদের ইউনিভার্সে 100 কোটি বিলিয়ন আছে। এখন আমরা দেখছি আবার মাল্টি ইউনিভার্স আছে। উই আর অলমোস্ট নোবডি। এইটা যদি আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন, তারপরও যে এখানে আছে, এই তো জীবন তো সার্থক এখানেই হলো। জীবনের মানে নেই, তারপরও জীবন মহান, কারণ এটা আমরা পেয়েছি। এই যে একটা বোনাস জিনিস আমরা পেলাম। কাজেই আমি মনে করি, এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে বা নেগেটিভভাবে বলছি না, আমরা যখনই জীবন নিয়ে অত্যন্ত হতাশ এবং জীবনের কোনো মানে আছে কিনা, কেন বড় হচ্ছি, কেন পৃথিবীতে আসলাম, কেন বিল দিচ্ছি, নিহিলিস্টিক চিন্তাভাবনা যে মানুষদের আছে, এরা জীবনটাকে বোঝার চেষ্টা করে না। আপনি যেই হন, জীবনটাকে একটু বোঝার চেষ্টা করেন। আপনার কি এত গুরুত্ব পৃথিবীর কাছে অথবা মহাবিশ্বের কাছে? আপনার কোনো গুরুত্ব নেই। গুরুত্বহীন হয়েও আমি তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেলাম, তাহলে তো আমি জীবন উপভোগ করা শুরু করছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করা শুরু করছি। এই মুহূর্তে তো আমি কোনো একটা কারণে মারা যেতে পারি, গেল তো তাহলে। এই যে উপভোগটা করেই মারা যায়, শেষ। হ্যাঁ, আসলে আমরা তো বলতে চাই যে পৃথিবীর কবিতা তার, এটা নেরুদারকে নিয়ে একটা রচিত সিনেমার ডায়ালগ বা তার লেখাই হবে, কবিতা তার যার প্রয়োজন হয়। 1000 বছর আগে কবি লিখে গেছেন, আমরা এখনো সেই কবিতা নিয়ে অন্য কাউকে বলছি। আমার প্রেমিকাকে আমি পাবলো নেরুদার কথা বলছি। কেন বলছি? কারণ ওই জিনিসটা আমি বলতে চেয়েছিলাম, এই ধরনের কিছু একটা চেয়েছিলাম, হয়তো ওনার মতো আমি গুছিয়ে বলতে পারিনি, নেরুদার মতো আমি বলতে পারিনি, কিন্তু এটা তো আমারই লাইন, যার প্রয়োজন তারই লাইন। হ্যাঁ, আমরা বলি একটু স্বীকার করো বাবা, এটা তার লাইন। সো নেরুদা যখন বলছে
এভরিডে আই ওয়ান্ট বি মোর বার্ড, আমার ভিতরের যে মানুষটা আছে সেটা তো পাখি মানুষ। সে উঠতে চায়, নাচতে চায়, গাইতে চায়, পৃথিবীতে কিচির মিচির করে মাতিয়ে রাখতে চায় এবং দেখতে চায়, এনজয় করতে চায়। আমি সেই মানুষটা, আমি নর্মাল মানুষ হতে চাই না, আমি সেই ভিতরের পাখি মানুষটা হতে চাই। তা নেরুদার এ আহ্বান আমি মনে করি আমরা যারা পৃথিবীকে, জীবনটাকে একটু দেখতে চাই, এটা আমাদের প্রত্যেকের মনের কথা। এরকম অনেক কবিরই তো কথা আমরা নিয়ে নিই।